বর্ডারে বাংলাদেশি হত্যা এবারের সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনায় থাকবে অসম চুক্তি বাতিলের দাবি। সরকারকে পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। অর্থনীতি শক্তিশালী করতে জিডিপি উন্নয়নে পথ খোঁজার পরামর্শ সিপিডি। ক্লিনিক্যালি ডেড ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ। এবং কর্মচারীদের দাবি পূরণের আশ্বাসে ২৬ ঘন্টা পর ঘুরল রেলের চাকা। শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালে বন্ধ ১৩ রুটে বাস চলাচল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। এবারের সীমান্ত সম্মেলনে বর্ডারে বাংলাদেশিদের হত্যা প্রধান এজেন্ডা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় মহাপরিচালক পর্যায়ের এ বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেয়া হবে বলেও জানান তিনি। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিবি প্রধানের সঙ্গে বৈঠক শেষে দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধনের পাশাপাশি ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের বিষয়েও কথা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫৫তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই হতে যাচ্ছে এই সম্মেলন। বর্ডারে বাংলাদেশি নাগরিকদের হত্যা হবে এবারের সম্মেলনের প্রধান এজেন্ডা। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার তাগিদ দেওয়া হবে মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে। এ সময় সীমান্তে হত্যা নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিজিবি মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। সীমান্তে হত্যা বলেন, ১৫০ যেটা ফেন্সের কথা বলেন। বৈঠকের আলোচনার বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন সহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও ভারতীয় মিডিয়ার মিথ্যা সংবাদ নিয়েও আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে। বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয়, এটার ব্যাপারে আলোচনা হবে। আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য প্রবাহিত হয় এমন 4টি খালে পানি শোধনাগার স্থাপনের প্রস্তাব দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ওখানে অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের প্রতি ৫ আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান তিনি। আর জুলাই আগস্ট অভ্যুত্থানের গণহত্যায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে নিহত আহনাফের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুততম সময়ে ছেলে হত্যার বিচার দাবি করেন আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ। 6টা মাস হয়ে গেল, এখনো আমরা কোনো বিচারে কিছুই পাচ্ছি না। যে আমরা চাচ্ছি আগে আমাদের সন্তানের বিচার হোক। গণ অভ্যুত্থানে নিহতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান রিজভী। এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে
গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। পরাজিত শক্তি যাতে আর মাথাছাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি, দেশ বিকিয়ে দেওয়া শক্তি, নিজের সন্তানকে হত্যা করে আর রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে কিছু উদ্যোগ নেওয়া হবে। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান এক কিনা সে প্রশ্ন ছুড়ে দেন তিনি। মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ক্লিনিক্যালি ডেড ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ বিষয়ক প্রতিবেদনে এ সুপারিশ করে সংস্থাটি। বিপিসির মেথোডোলজিক্যাল ভুলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা বেশি গুনতে হচ্ছে বলে দাবি তাদের। আইএমএফের শর্তে নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সর্বনিম্ন জিডিপি থেকে উত্তরণের পথ খোঁজার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এম.আর. আসাদের রিপোর্ট। 5 আগস্ট পরবর্তী দেশের অর্থনীতি 6 মাস কাটিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার কার্যালয়ে বেকারত্ব, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে প্রবৃদ্ধি সহ নানা বিষয়ে তুলনামূলক পর্যালোচনা তুলে ধরেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শহরাঞ্চল থেকে গ্রামে মূল্যস্ফীতির হারটা বেশি ছিল, এটা একটা উদ্বেগজনক বিষয়। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই 2025 সালে 3.7% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে 17% উপরে ছিল। বিনিয়োগই নাই, কর্মসংস্থান হবে কিভাবে? এবং সেটারই প্রতিফলন ঘটেছে যে বেকারত্বের হার 2024 সালের সেপ্টেম্বর সময়ে ছিল 4.07%, যেটা কিনা এই বছরে এসে 4.49% এসেছে। ব্যাংক বিদেশে উন্নত দেশগুলিতে বন্ধ হয়ে যায়, তখন তার সরকার থেকে একটা পরিমাণ পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়, তারপরে কিন্তু থাকে না। জ্বালানি খাত ঋণের ফাঁদে আটকে আছে উল্লেখ করে দেশের অপরিশোধিত ঋণের 17%ই খেলাপি বলেও জানান তিনি। 2024 সেপ্টেম্বর মাসে মোট খেলাপি ঋণের পরিমাণ 2,84,977 কোটি টাকা, যেটা কিনা দেশের মোট অপরিশোধিত আউটস্ট্যান্ডিং ঋণের 17%-এর সমান। কিভাবে আসলে এই জ্বালানি খাতটা ঋণের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে? প্রশ্নোত্তর পর্বে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষ কর আদায়ের পরিধি বাড়িয়ে আইএমএফ এর শর্ত পূরণ সম্ভব। আইএমএফ আমার মনে হয় না যে বলে দিয়েছে যে তোমরা অপ্রত্যক্ষ করের মাধ্যমে তোমরা টাকা তোলো। আইএমএফ এর যেটা ছিল সেটা ছিল যে 0.5% জিডিপির প্রতি বছর বাড়াতে হবে, এবং কোনটা দিয়ে বাড়াতে হবে সেটা তো আমরা ঠিক করতে পারতাম যে প্রত্যক্ষ কর। বিপিসির বদলে বিপিআরসির মেথোডোলজি অনুসরণে জ্বালানি তেলে 15 টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব বলে জানান গবেষকরা। দাম কেন কমছে না? বিপিসির পুরা মেথোডোলজিটাই ফল্টি। বিপিসির মেথোডোলজি থেকে বের হয়ে যদি আমরা বিআরসির মেথোডোলজিতেও যাই, তাও 10 টাকা কমানো সম্ভব। আমাদের মেথোডোলজিতে সেটা 15 টাকা কমানো সম্ভব। একটা অর্থনৈতিক চাপ যাচ্ছে, সেটার মধ্যে আসলে ডিসপ্রপোর্শনেটলি এসএমইরাই বেশি সাফারার হচ্ছে। গণতান্ত্রিক ধারা দ্রুত ফিরে আসা অর্থনীতির জন্য মঙ্গলজনক বলেও জানান তারা। পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারে রেল চলাচল শুরু হলেও সময়সূচিতে হেরফের হচ্ছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ইঞ্জিন সমস্যা আর ট্র্যাক ব্যালেন্সের কারণেই এমন পরিস্থিতি। স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে।
ট্রেন চলাচল নিয়ে অচল অবস্থা দূর হয় মঙ্গলবার রাত 2টায়। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন রেলের রানিং স্টাফরা। স্বাভাবিক হওয়ার ঘোষণার পর কমলাপুর স্টেশন থেকে ভোর 6টায় প্রথম ট্রেন ছাড়ার কথা, কিন্তু সময় মতো সেই ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছায়নি। শুধু প্রথমটি নয়, প্রত্যেকটি ট্রেনেই হয়েছে এমন সমস্যা, ফলে চলাচল শুরুর ঘোষণায় যাত্রীদের স্বস্তি এক সময় রূপ নেয় ভোগান্তিতে। তাদের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের ওপর। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই করাপ্টেড আছে, কিন্তু এটার ভিতরে করাপ্টেড অনেক। 8টা বাজে ছাড়বে, তারপরে বললো 9টা বাজে ছাড়বে, এখন বাজতেছে 10:30, এখনো কোনো খোঁজখবর নাই। প্রত্যেকটি জায়গায় মানুষকে, যাত্রীদেরকে যে ভোগান্তি, এটার সঠিক তদারকি আমাদের নাই। এক একজনের কাছে পাঠাচ্ছে আর যাচ্ছে আর বলতেছে হ্যাঁ দেখি কি করা যায়, কিছু হবে না, আমরা তো এখন ট্রেন চলে গেছে, আমরা কি করব। এতক্ষণ ধরে ঘুরতেছি, বলতেছে যে কিভাবে ব্যবস্থা করব, ট্রেন তো চলে গেছে, খালি চলে গেছে, খালি আপনার কেন পাঠালে? কমলাপুর রেল স্টেশনে এমন অলস সময় পার করতে দেখা গেছে শতাধিক যাত্রীকে। তারপরও ট্রেনে উঠতে পেরে দারুণ খুশি তারা। দেখলাম তো ট্রেন ছাড়তেছে, তো স্বস্তির নিঃশ্বাস আর কি বললাম আর কি। সারা রাত অনেক টেনশনে ছিলাম, সকালে যেহেতু ট্রেনটা চালু হয়েছে অনেক ভালো লাগছে। রাতে আমাদেরকে আবার থাকতে হলো এখানে থেকে, এখন আজকে সকালে যেতে হচ্ছে। রেল কর্মচারীরা যদি ওদের কোনো প্রবলেম থাকে সে দাবি দেওয়া করবে, এইভাবে বন্ধ করে দেওয়া এটা তো ঠিক না। ট্রেন খুলছে, খুব আনন্দিত, খুব উৎসাহিত, খুব ভালো লাগছে। আমাদের গাড়ি রানিং থাকলে তো আমাদের ভালো লাগে, যাত্রীদের সুবিধা চলাচলের জন্য অসুবিধা না হয়, এই জন্য আমরা এটা চাই। ঢাকার রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ধর্মঘট সহ নানা ইস্যুতে কিছুটা জটিলতা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেজন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেন না, দেশের সব প্রান্তেই বুধবার সকাল থেকে শিডিউল বিপর্যয় হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শ্রমিক সংঘর্ষের জেরে বরিশাল থেকে 13টি রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। সকাল 6টা থেকে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে এসব রুটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের এ সংঘর্ষে কয়েকটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুসরাত জাহান। বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর সহ বরিশালের অন্তত 13 রুটে চলছে না কোনো বাস। তাতে চরম ভোগান্তিতে পড়েছে এসব রুটে চলাচলকারীরা। ভোলা চরফেশন ইলিশা সড়কে সিএনজি চলাচলে যাত্রী কমছে বাসের। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি ও বাস মালিক শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। দ্বিতীয় দিনের মতো বুধবার আবারও সংঘর্ষ হলে ভাঙচুর করা হয় একাধিক সিএনজি, পরে আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি সিএনজিতে। ঘটনায় অন্তত 40 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় আতঙ্ক বিরাজ করছে ভোলা জেলায়। এদিকে বরগুনায় বাস মালিক শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সাধারণ কোনো ঘটনাতেই শ্রমিকদের উপর হামলা চালায়। শ্রমিকরা কোনো অপরাধ করলে তাদের সংগঠনের কাছে বিচার না চেয়ে নিজেরা বিচার হাতে তুলে নেয়। জানান, এর স্থায়ী সমাধান পেলে অবরোধ তুলে নেওয়া হবে। বর্তমান যে ঘটনাটা কালকে এই যে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হওয়াতে ঝালকাঠির একটা মালিক সমিতির একটা গাড়ি ওই শ্রমিকদের সাথে তারা আমাদের রূপাতলী বাস টার্মিনালে ঢুকে সন্ত্রাসী সিস্টেমে শ্রমিকরা মালিক সমিতির অফিস ভাঙচুর করে একেবারে তাণ্ডব লীলা চালাইছে। এটা আমরা এখন এর স্থায়ী সুরাহা ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি আমরা ঘোষণা করছি। পূর্ব ঘোষণা না দিয়ে এভাবে দূরপাল্লার বাস বন্ধ করায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রী থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ। বরিশাল যেতে হবে, হোস্টেলে পড়াশোনা করি, বাট এখানে এসে জানলাম যে আজকে অবরোধ, এর জন্য এখন যেতে পারছি না। অবশ্যই এটা অনেক দুঃখজনক। আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, এসে শুনি যে বাস বন্ধ। বুসরাত জাহান, মোহনা সংবাদ। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় 7 কলেজ পরিচালনা নিয়ে জটিলতা বেড়েছে। অধিভুক্তি বাতিলে খুশি হলেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। কলেজগুলো জানে না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামীর শিক্ষা কার্যক্রম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেনি বলে জানান শিক্ষা উপদেষ্টা মাহবুব হাসান। রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত।
আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেয়ার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় 2017 সালের 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 2 লাখ। অধিভুক্তির পর থেকে নানা সমস্যায় জর্জরিত 7 কলেজের শিক্ষার্থীরা চেয়েছে মুক্তি। তারই ধারাবাহিকতায় সোমবার এক সভায় অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলকে স্বাগত জানালেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই সংকট নিরসনের একটা উপায় হিসেবে আমরা দেখতেছি এটা। নতুন করে সেশন জট পড়লে তো আমরাই পড়বো, কারণ আমরা থার্ড ইয়ার আমাদের পরীক্ষা চলমান অবস্থায় আছে, ফোর্থ ইয়ারে পরীক্ষা শেষ, মাস্টার্সে পরীক্ষা চলমান আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছি, হ্যাঁ, তো এরপরে আমাদের সাথে শিক্ষার মান থেকে শুরু করে যেভাবে বৈষম্য করা হয়েছে, টাকা লোপাট থেকে শুরু করে সব রকমের বৈষম্য আমাদের সাথে করা হয়েছে। আমরা পূর্বে ঘোষণা করেছি 7 কলেজ মিলে যদি কোনো কাঠামো হয় সেই কাঠামোতে আমরা যাব না। আমাদের যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা যেটা চেয়েছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, এবং এই দাবিতে তারা এখনো অনড়। মিটিংয়ে 7 কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকলেও জানেন না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এটার রূপরেখাটা আসলে বোঝা যাবে, তবে কেউ কারো অস্তিত্ব বিলীন করে ভিন্ন কিছু হোক, এটা অন্তত আমি চাই না। সেটার জন্যই যে কাঠামো তৈরির যে কমিটি, এরা অবশ্যই সুচিন্তিতভাবে সেই কাজটা করবেন। এই পর্যন্ত যা কথা সব 7 কলেজ নিয়ে, সেখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান নিয়ে কখনোই আমরা আলোচনা করিনি। এদিকে মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা আমার সাথে আলোচনা করে তার ঘোষণা দেয়নি। শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। 5 আগস্ট সহ বিভিন্ন আন্দোলনের মূল কারণ সমাজে অবিচার লালন করা, আর এসব অবিচারের পেছনের বীজ হচ্ছে দুর্নীতি। সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের প্রথম গণশুনানিতে এমন মন্তব্য করেন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। তিনি বলেন, কাজ না করে সেবা গ্রহীতাকে নাজেহাল করাই যেন আমলাতন্ত্রের মূল কাজ। সিদ্ধান্ত না দিয়ে যিনি যত বেশি সময় নেবেন তিনি তত বেশি ক্ষমতাবান। ক্ষমতার এ অপপ্রয়োগ কমিয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে বলেও মত দেন তিনি। আমাদের সমাজের আজকে এই যে 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি, এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ক্ষমতাটাকে মনে করতে হবে আমাদের দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল কাফরুল থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মিরপুর 13 শহীদ মিনার মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি। কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তারা নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। মানিকগঞ্জের গোলগার নয়াডিঙ্গি এলাকায় রাস্তা নির্মাণ দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 10:30 থেকে দুপুর 3টা পর্যন্ত এ অবরোধে সড়কটিতে প্রায় 40 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার যানের যাত্রীরা। পুলিশ জানায়, সাটুরিয়ায় গোলরায় তারাসীমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মাঝ রাস্তায় প্রাচীর নির্মাণ করায় স্থানীয়দের চলাচল ব্যাহত হচ্ছে। এ অবস্থায় রাস্তা নির্মাণের দাবি জানিয়েছে তারা। দেশের বাইরের খবর।
ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। মঙ্গলবার রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম চালাতে র্যাপিড অ্যাকশন ফোর্সের বিশেষ ইউনিট মোতায়েন করেছে কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশে 2 সপ্তাহ আগে থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়। এতে প্রায় 15 কোটি মানুষের সমাগম হয়। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বর্ডারে বাংলাদেশি হত্যা এবারের সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আলোচনায় থাকবে অসম চুক্তি বাতিলের দাবি। সরকারকে পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির। জুলাই অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি। অর্থনীতি শক্তিশালী করতে জিডিপি উন্নয়নে পথ খোঁজার পরামর্শ সিপিডির। ক্লিনিক্যালি ডেড ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ। এবং কর্মচারীদের দাবি পূরণের আশ্বাসে 26 ঘন্টা পর ঘুরল রেলের চাকা। শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালে বন্ধ 13 রুটে বাস চলাচল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতদিন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।